আজকের ভিডিওতে আমি বলবো গর্ভকালীন ডায়াবেটিস বা জেস্টেশনাল ডায়াবেটিস কি এবং এই ডায়াবেটিসে আক্রান্ত হলে কি কি হতে পারে। জেস্টেশনাল ডায়াবেটিস হলো প্রথমবারের মতো কোনো গর্ভবতী মহিলার শরীরে যদি ডায়াবেটিস ধরা পড়ে, তার মানে মহিলার আগে কখনোই ডায়াবেটিস ছিল না, যখনই তিনি প্রেগনেন্ট হলেন তারপরে তার ডায়াবেটিস ধরা পড়ল। এই রোগীগুলোকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস। এই জেস্টেশনাল ডায়াবেটিস ইউজুয়ালি পরীক্ষা করা হয় 24 সপ্তাহ থেকে 28 সপ্তাহের মধ্যে। এই সময়টাতে যদি ব্লাড সুগারের লেভেল বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা বলে থাকি জেস্টেশনাল ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন। এই যে জেস্টেশনাল ডায়াবেটিসে আক্রান্ত হয়, এর পেছনে কারণ কি? প্রেগনেন্সির সময়ে দেখা যায় যে শরীরে ইনসুলিনটা ঠিক মতো কাজ করতে পারে না বিভিন্ন হরমোনের প্রভাবে। সেই কারণেই কিন্তু যারা গর্ভবতী আছেন তাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ডায়াবেটিস হয়ে থাকে। এই ডায়াবেটিসের ঝুঁকিতে কারা আছে? বিশেষ করে 25 বছর বয়সের পরে যারা প্রেগনেন্ট হন তাদের ক্ষেত্রে জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। এছাড়া যারা প্রেগনেন্ট হওয়ার আগের সময়টাতে অতিরিক্ত ওজন যাদের ছিল, অথবা যারা একদমই কায়িক পরিশ্রম করতো না, যাদের ডায়েট কোনোভাবেই কন্ট্রোলড ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস হতে পারে। এছাড়া সেই মহিলার যদি পারিবারিক হিস্ট্রি থাকে ডায়াবেটিসের, তাহলে হয়তো তার কখনোই ডায়াবেটিস ছিল না, কিন্তু যখনই তিনি প্রেগনেন্ট হলেন তখন ডায়াবেটিস ধরা পড়তে পারে। তো এগুলো গেল যে কারা জেস্টেশনাল ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে। এই যে ডায়াবেটিস হয়েছে কিনা এটা বোঝার উপায় কি? ডায়াবেটিস আক্রান্ত রোগীদের মতো এই রোগীদের ক্ষেত্রেও কিন্তু একই লক্ষণ প্রকাশ পায়। যেহেতু জেস্টেশনাল ডায়াবেটিস মানে শুধুমাত্র প্রেগনেন্সি পিরিয়ডে ডায়াবেটিস হচ্ছে, এটাই পার্থক্য, কিন্তু আসলে লক্ষণগুলো কিন্তু একই রকম থাকে। যেমন অনেক বেশি পিপাসা পাওয়া, শরীর অনেক বেশি ক্লান্ত হয়ে যাওয়া, সেই সাথে ঘন ঘন প্রস্রাব হওয়া, এই সমস্যাগুলো নিয়ে কিন্তু রোগীরা আমাদের কাছে আসেন। তখন আমরা 24 থেকে 28 সপ্তাহের মধ্যে ব্লাড সুগারটা পরীক্ষা করে দেখে থাকি, এবং সেই সময় যখন ব্লাড সুগার লেভেলটা বেশি থাকে আমরা বলে থাকি যে রোগী ডায়াবেটিসে আক্রান্ত আছে। রোগীদেরকে আমরা কিভাবে চিকিৎসা করে থাকি? চিকিৎসার ক্ষেত্রে আমরা অবশ্যই রোগীকে ডায়েট কন্ট্রোল করতে বলি। তাই বলে এই না যে রোগী কিছুই খাবে না। বাচ্চার গ্রোথ যেন ঠিক থাকে এবং রোগীর যেন শরীরে পুষ্টি ঠিক থাকে, সেজন্য আমরা একটা ব্যালেন্স ডায়েট রোগীদেরকে কিন্তু ঠিক করে দিই। সেক্ষেত্রে রোগীরা ডিম, দুধ এগুলো অবশ্যই খাবেন, সেই সাথে শাক সবজি খাবেন, ফলমূল খাবেন। শর্করা জাতীয় খাবারের ক্ষেত্রে আমরা বিধিনিষেধ দিয়ে দিই। চিনি মিষ্টি জাতীয় খাবারের ক্ষেত্রে আমরা কিন্তু বিধিনিষেধ দিয়ে থাকি যে খুব বেশি এগুলো খাওয়া যাবে না। এবং কায়িক পরিশ্রমের ব্যাপারে আমরা রোগীদেরকে বলে থাকি যে খুব বেশি জোরে হাঁটাতে যদি উনি নাও পারেন, আস্তে আস্তে যতটুকু উনি হাঁটতে পারেন, একটু অ্যাক্টিভ থাকা, বিকেলে কিছুটা সময় হাঁটা, এই নির্দেশনাগুলো আমরা রোগীদেরকে দিয়ে থাকি। যদি কারো ওষুধ লাগে সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রেফার করি ইনসুলিন, কারণ ডায়াবেটিস আক্রান্ত যে গর্ভবতী মহিলা আছেন, ইনসুলিন ছাড়া অন্য যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রেই দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আবার বেড়ে যায়। এবং দেখা যায় এই বাচ্চাগুলো যখন অ্যাডোলেসেন্ট এইজে যায় তখন তাদের ওজন বেড়ে যায়। এগুলো দেখা হয়েছে এখন পাশ্চাত্য বিশ্বে, এইগুলো স্টাডির মাধ্যমে এগুলো প্রুভেন যে শুধুমাত্র ইনসুলিনটাই কিন্তু বর্তমানে গর্ভবতী মহিলাদের জন্য সবচেয়ে বেশি সেফ। আগে কিন্তু মেটফর্মিন জাতীয় একটা ওষুধ ইউজ করা হতো, বর্তমানে আমরা এটাই ব্যবহার করার জন্য বা এই ওষুধ সেবনের জন্য ডিসকারেজ করে থাকছি গর্ভবতী মহিলাদের। তো ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন নিউট্রিশনিস্টের ডিসিশনও নিতে হবে এবং একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। নিউট্রিশনিস্ট এবং বিশেষজ্ঞ ডাক্তার দুজনের পরামর্শ অনুযায়ী কিন্তু এই সময়টাতে চলতে হবে। এবং যারা গর্ভকালীন সময়ে ডায়াবেটিসে আক্রান্ত তাদের ক্ষেত্রে পরীক্ষার নিয়মও কিন্তু একটু ভিন্ন। আমরা খালি পেটে খাওয়ার 2 ঘন্টা পরে পরীক্ষাগুলো করে থাকি, HbA1c করি, সেই সাথে প্রস্রাব পরীক্ষা, পেটের আলট্রাসোনোগ্রাফি, এই ধরনের পরীক্ষাগুলো তো করেই থাকি। তবে এই রোগীদেরকে আমরা সেলফ মনিটর করার কথা বলে থাকি, মানে ডায়াবেটিসের মেশিন কিনে বাসায় নিজে নিজে ব্লাড সুগার লেভেলটা পরীক্ষা করে দেখতে হবে যে ঠিক আছে কিনা। আমরা টার্গেট লেভেলটা যদি বলে থাকি যে খালি পেটে প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে ব্লাড সুগার লেভেলটা অবশ্যই 5.3-এর নিচে থাকতে হবে, এবং ভরা পেটে বা খাওয়ার 2 ঘন্টা পরের যে ব্লাড সুগার লেভেল সেটা 6.7-এর নিচে থাকতে হবে। খেয়াল করে দেখেন যে নন প্রেগনেন্ট যারা আছেন অথবা ডায়াবেটিস আক্রান্ত রোগী যারা প্রেগনেন্ট না, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা টার্গেটটা একটু বেশি বাড়িয়ে বলি, যেমন খালি পেটে 7-এর নিচে এবং ভরা পেটে 10-এর নিচে। কিন্তু যারা প্রেগনেন্ট মোমেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস আক্রান্ত হলে আমরা ব্লাড সুগারের টার্গেট লেভেলটা একটু কম বলে থাকি, যেটা আমি একটু আগেই বললাম।
যদি ডায়াবেটিস আক্রান্ত রোগী গর্ভাবস্থায় তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখেন তাহলে কি হবে? বাচ্চার ক্ষেত্রে এবং মায়ের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে কিন্তু ঝুঁকি বেড়ে যায়। বাচ্চার ক্ষেত্রে যে ঝুঁকিগুলো থাকে, বাচ্চার অনেক বেশি ওজন হওয়া, সেই যদি অতিরিক্ত ওজন হয়ে যায় বাচ্চার, তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হয় না, এবং এই ক্ষেত্রে নর্মাল ডেলিভারি যদি চেষ্টা করা হয় তাহলে বাচ্চার কিন্তু বার্থ ইনজুরি হতে পারে। এবং এই অতিরিক্ত ওজনের বাচ্চাগুলো জন্মের সময় পেটের মধ্যে যে শ্বাসকষ্ট হওয়া, এখান থেকে বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে। এছাড়া বাচ্চার জন্মের পর হাইপোগ্লাইসিমিয়া হয়ে বাচ্চা কিন্তু এনআইসিইউ পর্যন্ত সাপোর্ট লাগতে পারে, বা যদি সেই হাইপোগ্লাইসিমিয়াটা অ্যাড্রেস করা না যায় তাহলে শিশুর কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। আর আরেকটা বিষয়, এই যে অতিরিক্ত ওজন হয়ে যাচ্ছে, এই বাচ্চাগুলো জন্মের পর হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, একটা সময় পরে অ্যাডোলেসেন্ট বা অ্যাডাল্ট এজে গিয়ে এই বাচ্চাদেরই কিন্তু যখন বড় হবে তখন টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। আর মাদের ক্ষেত্রে যেটা আমি বলবো, যে যদি ডায়াবেটিস আক্রান্ত থাকে তাহলে অনেক সময় দেখা যায় যে গর্ভাবস্থায় প্রি এক্লাম্পসিয়া বা ব্লাড প্রেশারটা অনেক বেশি বেড়ে গিয়ে খিঁচুনি হওয়া, এই ধরনের সমস্যাগুলো হতে পারে। এই যে বাচ্চার ওজন বেশি হয়ে থাকে, সে সময় নর্মাল ডেলিভারির সময় অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া, এই সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে। পরবর্তী প্রেগনেন্সিতেও তার ডায়াবেটিস হওয়ার একটা সম্ভাবনা থাকে, এবং বাচ্চা হয়ে যাওয়ার পরেও কিন্তু এই যে প্রথমবারের মতো ডায়াবেটিস হলো গর্ভাবস্থায়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্ট লেডি যখন বাচ্চা হয়ে গেল, বাচ্চা হওয়ার পরেও কিন্তু এই ডায়াবেটিসটা কন্টিনিউ হতে পারে। সো এই ধরনের জটিলতাগুলো কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভাবস্থা ডায়াবেটিস হলে হতে পারে। তো এই থেকে পরিত্রাণের উপায় হচ্ছে সচেতনতা, নিজের লাইফস্টাইলটাকে ঠিক করা, খাদ্যাভ্যাসটাকে ঠিক করা, প্রেগনেন্ট অবস্থায় অবশ্যই ব্লাড সুগার চেক করা, এবং সেই অনুযায়ী ডাক্তারের পরামর্শ এবং একজন পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করে, খাদ্যাভ্যাসে পরিবর্তন করে ব্লাড সুগার লেভেলটাকে নিয়ন্ত্রণ করে রাখা, এবং রেগুলার একটা চেক আপ করা, বাচ্চা জন্মের পরে বাচ্চার ব্লাড সুগারটা চেক করে দেখা, এবং এই যে গর্ভ সময়টা রেগুলার একটা ফলো আপে থাকা, এবং ডেলিভারিটা একটা হাসপাতালেই অবশ্য ডেলিভারিটা করা, সেটা নর্মাল ডেলিভারি হোক অথবা সিজারিয়ান সেকশন হোক, সেটা যাই হোক না কেন হাসপাতালে ডেলিভারি করা, এই বিষয়গুলো নিয়ে সচেতন যদি থাকা যায় তাহলে কিন্তু এই যে গর্ভাবস্থায় ডায়াবেটিসের যে সাইড ইফেক্টগুলো বা যে কমপ্লিকেশনগুলো, সেগুলো কিন্তু প্রিভেন্ট করা সম্ভব।